বিয়ের মণ্ডপে সকলের সামনে নন্দিনীর হাতে আংটি পরিয়ে দিল বলরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে নন্দিনীর তো আজকে মেহেন্দি, তাই জন্য সকল বোনেরা থেকে শুরু করে পরিবারের সকলে তো বেশ নাচ গান আনন্দে জমে উঠেছে আসর। এবার তো দেখা যাচ্ছে সেখানে পরশুরাম আর বলরামও এসেছে। সকলে তো পরশুরামকে টেনে এবার নাচানো শুরু করে দিয়েছে। পরশুরাম তো এবার ইশারা করে বলরামের দিকে দেখাচ্ছে, তো বলরামকেও তো সকলে টেনে নিয়ে আসে। বলরাম তো এবার তালে তালে, সকলে তালে তালে বেশ সুন্দর নাচে। তারপর বলরাম দেখা যাচ্ছে যে দূর থেকে তো নন্দিনীকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে বলরাম যেন কোথাও নন্দিনীকে কিছুদিনের জন্য ভালোবেসে ফেলেছে। এদিকে ঠিক তখনই দেখা যাচ্ছে যে নন্দিনীর ফোনে তো গৌরব ফোন করেছে। এবার সকল বোনরা মিলে তো এবার ফোনটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে যে কে হবু জামাইবাবুর সঙ্গে কথা বলবে। শেষমেশ তো কেউ ফোনটা তোলে না, ফোনটা তুলেছে নন্দিনী। নন্দিনী তো এবার ফোনটা তুলেছে, তোলার পরে তো বলছে যে হ্যালো। গৌরব তো এবার যেই কথা বলেছে সকল বোনরা মিলে তো পুরো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। নন্দিনী এবার কি করবে, কথা বলতে পারছে না বলে নন্দিনী ফোনটা নিয়ে সাইডে চলে যায়। গৌরব নন্দিনীকে জিজ্ঞাসা করছে যে মেহেন্দি হয়ে গেছে। নন্দিনী তখন জানাচ্ছে যে হ্যাঁ মেহেন্দি হয়ে গেছে। গৌরব তখন বলছে যে হাতটা কেমন লাগছে। হ্যাঁ আমি জানি হাতটা ভালোই লাগবে, আর বিয়ের পর তো ওই হাতের ওপরই আমার হাতটা থাকবে। তখন না হয় দেখে নেব, নাকি এখন ভিডিও কল করব। নন্দিনী তখন লজ্জা পেয়ে গেছে, বলছে যে না 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 না, এখন ভিডিও কল করতে হবে না, এখানে এখন সকলে আছে। গৌরব তখন নন্দিনীকে বলছে তাহলে তুমি কখন একলা হও বলো। নন্দিনী তখন জানাচ্ছে যে কেন। গৌরব তখন বলছে যে না মানে তখন আমি কথা বলতাম, তোমাকে আমি একলা পেতে চাই। নন্দিনী তখন বলছে যে ঠিক আছে তাহলে আমি রাতে ফোন করব। গৌরব তখন বলছে যে আর কিছু বলার আছে। নন্দিনী তখন বলছে যে কি। গৌরব তখন বলে যে ওই আর কি, আই লাভ ইউ বা ভালোবাসি টালোবাসি এইসব বলে না, এইসব। নন্দিনী তখন বলছে যে ঠিক আছে ঠিক আছে আমি বলছি। গৌরব তখন বলছে যে কি। নন্দিনী তখন বলছে যে আমি তোমাকে ভালোবাসি। ওখানে তো এবার বলরাম দাঁড়িয়েছিল। বলরাম তো এতক্ষণ সমস্ত কথাগুলো শুনছিল। বলরামের তো খুব কষ্ট হয়, আসলে বলরাম তো নন্দিনীকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে তটিনী তো দূর থেকে সেটা লক্ষ্য করে। তটিনী তো লক্ষ্য করছে যে ওই নন্দিনী ফোনে কথা বলছে আর বলরাম দূর থেকে সেটা দেখছে। তটিনী এবার পরশুরামকে গিয়েও সেটা দেখায়। পরশুরাম তো কিছুই বুঝতে পারছে না যে ওদের দুজনের মধ্যে কি চলছে। এদিকে দেখা যাচ্ছে যে গৌরব নন্দিনীকে বলছে যে এত সহজে আপনি বলে দিলেন। নন্দিনী তখন জানাচ্ছে যে হ্যাঁ এই ভালোবাসা শ্রদ্ধা ভক্তি থেকে এসেছে। আপনি সমস্ত কিছু জানার পরেও বিয়েতে রাজি হয়ে গিয়েছিলেন। গৌরব তখন নন্দিনীকে জানাচ্ছে যে আরে তোমার মতন একজন স্মার্ট মেয়ে, আজকালকার দিনের মডার্ন মেয়ে, একজন দাপটে উকিল, সে এরকম ভাবে কথা বলছে। নন্দিনী তখন বলছে না না আমি খুব সাধারণ একটা মেয়ে। আচ্ছা গৌরব আমি তোমাকে রাতে ফোন করছি, এই বলেই তো নন্দিনী ওখান থেকে চলে যায়। গৌরব তো এবার ফোনটা রেখে দিয়েছে। গৌরবের বোন গৌরবের কাছে এসেছে, গৌরবকে বলছে যে কিরে প্রেম করতে এখন থেকে শুরু করে দিয়েছিস। গৌরব তখন জানাচ্ছে যে মেহেন্দি থেকে বিয়ে, এইটুকু সময়ই তো হাতে পাবো, এইটুকু সময় প্রেমটা করতে দে। অপরদিকে দেখা যাচ্ছে তটিনী তো বলরামের কাছে গেছে। বলরামকে গিয়ে বলছে যে কি হয়েছে তোমার বলরাম দা। বলরাম তো এবার ঘাবড়ে গেছে, বলরাম কি বলবে, কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলছে যে না না সেরকম কিচ্ছু হয়নি। এই তটিনী তুমি জানো তো আজকে তো আমি আর তোমার বর একটা ফ্যাক্টরিতে গেছিলাম, সেখানে না কোটি কোটি টাকা পাওয়া গেছে। পরশুরাম তো এবার এসে বলরামের কাঁধে হাত দিয়েছে। বলরামকে বলছে যে আমি জানি ফ্যাক্টরির কার্সেটটা পুরো ফাঁকা ছিল, কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে আমার বন্ধুর মনটাও কি ফাঁকা হয়ে গেল। বলরাম তো এবার কথাটা শুনেই পুরো ঘাবড়ে গেছে, বলছে যে না না কি সব বলছিস তুই। আচ্ছা চলো না তটিনী আজকে তোমার হাতে রান্নাটা গিয়ে খাই, খুব খিদে পেয়েছে জানো তো। তটিনী তখন বলরামকে বলছে যে সে ঠিক আছে রান্না বান্না হয়েছে তুমি খাবে, কিন্তু তোমার হয়েছেটা কি। বলরাম তো কিছুই বলতে চাইছে না, বলছে আরে বাবা কিচ্ছু হয়নি, এই বিয়েতে তো অনেক কাজকর্ম আছে, এই বিয়েতে জমিয়ে খাবো। বলরাম তো এবার পরশুরামের কাছে গেছে। পরশুরামকে গিয়ে বলছে যে আমি এই শিবপ্রসাদের হাতে হাত মিলিয়ে এই বিয়েটা ঠিক তুলে দেব। এই বলেই তো বলরাম মনটা খারাপ করে ওখান থেকে চলে যায়। তটিনী তো এবার পরশুরামের কাছে গেছে, গিয়ে বলছে যে মানুষটাকে দেখে অন্যরকম লাগলো, কি হয়েছে বলো তো বলরাম দা। পরশুরাম তখন জানাচ্ছে যে মুশকিল, ওকে চেনা বা ওকে ধরা সত্যিই মুশকিল। যে মানুষটা একা থাকতে শিখে যায় না সেই মানুষকে বোঝা বা চেনা সত্যিই মুশকিল হয়ে যায়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। পরশুরাম তো নিজের ঘরে চলে গেছে। পরশুরাম গিয়ে একটা খাটে হেলান দিয়ে মনে মনে সেই ভানুর কথাগুলো ভাবছে।
ঠিক তখনই দেখা যাচ্ছে যে তটিনী তো এবার পরশুরামের কাছে এসেছে, পরশুরামকে বলছে যে কি হয়েছে তোমার। পরশুরাম তখন জানাচ্ছে যে কি হবে, আমি কি কোনোদিনও তোমার থেকে কিছু লুকিয়েছি। তটিনী তখন বলছে যে হ্যাঁ তুমি তো লুকিয়েছো, বিয়ের 10 বছর পর আমি জানতে পেরেছি যে আমার স্বামী একজন বড় পরশুরাম, সে পুলিশ ডিপার্টমেন্টের হেড। তবে আমি এখন একটা কথা বুঝতে কি পারছি না কিছুতেই। পরশুরাম তখন বলছে যে কি কথা। তটিনী তখন জানাচ্ছে যে যে মানুষটার এতটা আত্মমর্যাদা, সে ওই সত্যজিৎ মুখার্জির কথা শুনে পুরো বিজনেসের দায়িত্বটা নিয়ে নিল। আমি যেই মানুষটাকে কোনো জীবনে লোভ করতে দেখিনি, সেই মানুষটা আজকে মুখার্জি ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হিসেবে বসে পড়লো। পরশুরাম তখন বলছে যে তাহলে তাহলে এখন কি মনে হচ্ছে যে এই লোকটি মানে শিবপ্রসাদ গাঙ্গুলি খুব লোভী, তার আত্মমর্যাদা বলে কিচ্ছু নেই, তার শুধু ওপরে ওঠার স্বপ্ন আছে, সে সকলকে নিচে ফেলে শীর্ষে ওঠার চেষ্টা করে যাচ্ছে, পৃথিবীর সব সুখ তার নিজের ওয়াইফ আর সন্তানদের দিতে চায়, এটাই ভাবছো তো। তটিনী তো এবার চুপ করে আছে। পরশুরাম তটিনীকে বলছে যে কি হলো বলো, তুমি চুপ করে আছো কেন, সেটাই ভাবছো তো। তটিনী তো এবার পরশুরামকে বলছে যে আমি আমার বরটাকে না খুব ভালো করে চিনি, আমি জানি আমার বরটার মধ্যে এক ফোঁটাও লোভ নেই। পরশুরাম তখন বলছে যে ভেবে বলছো তো। তটিনী তখন বলছে যে হ্যাঁ আমি ভেবেই বলছি, যতদিন সূর্য পূর্ব দিকে উঠবে ততদিন শিবপ্রসাদ গাঙ্গুলি এরকমই থাকবে। আচ্ছা তুমি এবার বলো তো তোমার মাথায় কি চলছে। পরশুরাম তখন জানাচ্ছে যে সেটা ক্রমশ প্রকাশ্য, কিন্তু তার আগে একটা বড় কাজ আছে, এই তোমার দিদির বিয়েটা উতরে দেওয়া। আর তোমার দিদির বিয়েতে তো অনেক নিয়ম কানুনও আছে। তটিনী তখন পরশুরামকে বলছে যে বাবা তোমার কথা শুনে মনে হচ্ছে তো তুমি জানো অনেক মেয়ের বিয়ে দিয়েছো। পরশুরাম তখন বলছে যে না না হয়তো দিইনি, কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে তো। তটিনী তখন পরশুরামকে বলছে যে হ্যাঁ এবার যখন আমাদের পিকুর বিয়ে হবে তখন কোনো অসুবিধা হবে না। পরশুরামের তো এবার কথাটা শুনে মনটা খুব খারাপ হয়ে যায়। পরশুরাম তো সঙ্গে সঙ্গে খাট থেকে উঠে একটু দূরে গিয়ে বলছে যে বলছি হঠাৎ করে পিকুর বিয়ের কথা উঠছে কেন। তটিনী তো এবার উঠে পরশুরামের কাছে যায়, পরশুরামকে গিয়ে বলছে যে আরে তুমি তোমার মেয়ের বিয়ে দেবে না, আর তোমার মেয়ে পিকো সে তো এত পাকা, ওর তো এখনই বিয়ে দিয়ে দিলেও বিয়ে করে নেবে। পরশুরাম তো এবার বায়না করছে, বলছে না 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 ওর বিয়ের কথা কেন উঠছে, আমার মেয়ে আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমার মেয়ে সারা জীবন আমার কাছে থাকবে। তটিনী তো এবার পরশুরামের কাছে গেছে, পরশুরামকে গিয়ে বলছে যে আরে তোমার কি হয়েছে বলো তো, আমি তো এমনি মজা করে বললাম, সেটা তো এখন ঢের দেরি। পরশুরাম তখন তটিনীকে জানাচ্ছে যে হ্যাঁ ঢের দেরি হোক, কিন্তু তাও তুমি এরকম কথা বলবে না, কারণ আমি লাট্টু আর পিকুকে ছাড়া কখনো থাকতেই পারবো না। তটিনী তখন বলছে যে আচ্ছা ঠিক আছে আমি আর বলবো না, কিন্তু তুমি কি গো, তুমি নাকি এই এই তুমি আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, তোমার দেখে ক্রিমিনালরা এত ভয় পায়। ওরা কি বলে জানো, আমরা যার সামনে পড়ি না কেন কিন্তু কখনো যেন পরশুরামের সামনে না পড়ি, আর তুমি একটা সামান্য বিষয় এরকম করছো। পরশুরাম তখন তটিনীকে বলছে তুমি বুঝবে না তটিনী, ছেলেমেয়েরা যে বাবার কাছে কি হয় সেটা আমিই একমাত্র বুঝতে পারছি। আর আমি জানি যে 10 মাস মায়েরা পেটে সন্তানকে ধারণ করে, আর সন্তানকে প্রথম পৃথিবীর আলোটা মায়েরাই দেখায়, কিন্তু বাবাদের অবদানও কিছু কম থাকে না। তটিনী তখন বলছে যে হ্যাঁ